আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। যদি কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে শুধু আমার কথাগুলো বুঝতে হবে। আচ্ছা, আজকে আমরা শিখব গসাগু এবং লসাগুর প্রয়োগ, মানে কোন ম্যাথে এসে আমরা গসাগু করব, কোন ম্যাথে এসে আমরা লসাগু করব। গ মানে গরিষ্ঠ, শুধু এতটুকু মনে রাখবেন। গসাগুর গ মানে কি? গরিষ্ঠ। আর লসাগুর ল মানে হচ্ছে লঘিষ্ঠ। তাহলে আমরা শিখলাম কি, গসাগুর গ মানে হচ্ছে গরিষ্ঠ, লসাগুর ল মানে হচ্ছে কি লঘিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ আর লসাগুর ল মানে কি লঘিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ মানে কি? বড়। বড়র আরেকটা বাংলা কি? বৃহত্তম। বৃহত্তমর আরেকটা বাংলা কি? সর্বোচ্চ। তার মানে প্রশ্নে যদি গরিষ্ঠ, দ্যাট মিনস কি গরিষ্ঠ বলে, বৃহত্তম বলে, গরিষ্ঠের একটা বাংলা কি? বড়। বড় আরেকটা বাংলা কি? বৃহত্তম। বৃহত্তম আরেকটা বাংলা কি? সর্বোচ্চ। তাহলে প্রশ্নে যদি গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ, বড় সংখ্যা এগুলা যদি বলে তাহলে আমরা করব কি? গসাগু। তার মানে গসাগুর শুধু গটা মনে রাখলে যথেষ্ট। গরিষ্ঠ, গরিষ্ঠ আরেকটা বাংলা কি? বড়, বৃহত্তম, সর্বোচ্চ। আচ্ছা, লঘিষ্ঠ মানে কি? ছোট। ছোট, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে, এগুলো একই বাংলা। লঘিষ্ঠ মানে কি? ছোট, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে। আচ্ছা, গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ, বড় সংখ্যা, এটা সর্বাধিকও বলতে পারে। তার মানে আমরা হচ্ছে যাবতীয় বড় এই ধরনের ঘটনা ঘটলে গসাগু, যাবতীয় ছোট এই ধরনের ঘটনা ঘটলে লসাগু। তাহলে গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ, বড় সংখ্যা এগুলো মুখস্থ করার দরকার নাই। গসাগুর গ মানে কি? গরিষ্ঠ। লসাগুর ল মানে কি? লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ বলুক, ক্ষুদ্রতম বলুক, ন্যূনতম বলুক, কমপক্ষে বলুক, ছোট সংখ্যা বলুক, বললে কি হবে? লসাগু। আর অতিরিক্ত শুধু মনে রাখবেন কি, কোনো কিছু যদি একত্রে বলে তাহলে করবো লসাগু, আর সমানভাবে যদি ভাগ করে দেয় তাহলে হবে গসাগু। তাহলে আমরা বুঝছি কখন গসাগু করবো আর কখন লসাগু করবো। গ মানে গরিষ্ঠ, গরিষ্ঠর অন্য নাম কি বাংলার? বড়, বৃহত্তম, সর্বোচ্চ। ল মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ আরেক নাম কি? ছোট, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে। আর আলাদাভাবে মনে রাখবো কি, সমানভাবে যদি কোনো কিছু ভাগ করে দিই তাহলে করবো গসাগু, একত্রে কোনো কিছু বললে আমরা করবো লসাগু। যদি এই টেকনিকটা বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন টি ডান। এই টেকনিকটা যদি বুঝে থাকেন সবাই লেখেন টি ডান। এখন দেখেন আমরা এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করি। আজকে আমার কিছুই করা লাগবে না, শুধু আপনাদের টেকনিকটা ধরাই দিলেই হবে। প্রথমে আসেন সবাই টাইপ 5। টাইপ 5, টাইপ 5 এর অঙ্ক নাম্বার 1। আচ্ছা, বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। বৃহত্তম সংখ্যা বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আপনি শিখছেন কি, বৃহত্তম যদি বলে তাহলে করতে হবে কি? গসাগু। তাহলে ডিজিটগুলো কি কি? 57, 93, 183, এটার গসাগু বের করবেন। আমি তো গসাগু বের করা গত ক্লাসে শিখাইছি, সুতরাং আজকে আমি গসাগু বের করে দেখাচ্ছি না। গতকালকে যেই নিয়মে শিখছেন সেই নিয়মে গসাগু অথবা লসাগু বের করবেন। তাহলে যেহেতু বৃহত্তম বলছে, দ্যাট মিন্স কি? গরিষ্ঠ। গরিষ্ঠ আরেকটা বাংলা কি? বড়, বৃহত্তম, সর্বোচ্চ। আমরা কি তাই শিখছিলাম না? আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3। এক স্কুলের ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 বা 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? আমরা শিখছি কি ন্যূনতম মানে কি? মিনিমাম। ন্যূনতম ইংলিশটা কি? আপনি যদি অনেকে ন্যূনতম, কমপক্ষে এগুলো এলোমেলো করে ফেলেন।
বৃহত্তমর ইংলিশ হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমাম হলে হচ্ছে কি গসাগু, আর মিনিমাম হলে হচ্ছে কি লসাগু। তাহলে মিনিমামের বাংলা কি? ন্যূনতম, কমপক্ষে, তারপর হচ্ছে কি ছোট। আমি কি বুঝতে পারছি? আর ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ, বড়। যেভাবে মনে রাখেন, ম্যাক্সিমাম হলে গসাগু, মিনিমাম হলে লসাগু। তাহলে বলা হয়েছে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে, তার মানে 3 নম্বর অঙ্ক করতে হবে কি লসাগু। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে প্রশ্ন পড়ে আপনাকে শুধু বুঝতে হবে যে অঙ্কটা কি গসাগু করবো নাকি লসাগু করবো। এটা হচ্ছে টাইপ পাসের খেলা। যেমন আসেন অঙ্ক নাম্বার 4 নম্বরে কি বলছে একটু দেখি। 4-এ বলছে 30টি আম এবং 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যায়। আচ্ছা, সমান ভাগে ভাগ করা যায় অথবা সর্বোচ্চ, যে কোনো একটা ট্রিক্স ধরেন। সর্বোচ্চ বললেও কি গসাগু, অথবা যদি সমান ভাগে ভাগ করে তাইলে হবে কি গসাগু। তার মানে আপনারা আমি যেই সামারিটা বুঝাতে চাচ্ছি, গসাগু মানে গরিষ্ঠ, ইংলিশে চিন্তা করলে ম্যাক্সিমাম, লসাগু মানে লঘিষ্ঠ, বাংলা চিন্তা কর, ইংলিশে চিন্তা করছে মিনিমাম। এখন প্রশ্ন পড়ে আপনি দেখবেন কি চাইছে, যেহেতু বলছে সমান ভাগে ভাগ করতে, তাহলে সমান ভাগে ভাগ করলে আমরা কি শিখছি? গসাগু। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আসেন অঙ্ক নাম্বার 9 কি বলছে দেখি তো। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? একত্রে বাজবে বলছে। আচ্ছা, একত্রে আমরা শিখছি কি যদি একত্রে বাজে তাহলে কি করতে হবে? লসাগু। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বলা হয় একত্রে কতক্ষণ পর বাজবে, তাহলে আমরা শিখছি কি একত্রে বললে কি করতে হবে? লসাগু করতে হবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আসেন, এই পর্যন্ত বুঝছেন কিনা। যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন বুঝছি, তারপর আমি আরো কয়েকটা ম্যাথ করাচ্ছি। এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে সবাই লেখেন অল ডান। তাহলে সামারি কি গসাগু মানে গরিষ্ঠ, লসাগু মানে কি লঘিষ্ঠ। এইবার অন্যান্য বাংলাগুলা বুঝে নিলেই কিন্তু আমি এখন পর্যন্ত যা বলছি সবগুলো ম্যাথ পারা যাবে। টাইপ 5 এখনো শেষ হয় নাই, আরো কয়েকটা ম্যাথ আছে, এগুলো আমি এখন করাবো। সবাই একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন নাকি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন অল ডান। আমি এখনো কিছু জিনিস বাকি আছে, যে একজন প্রশ্ন করছেন কেস 3, আমি এখনই করাবো এগুলা। আচ্ছা, অল ডান হয়েছে। এইবার আসেন ভাইয়া কেস 3 অঙ্ক নাম্বার 7। এবার একটু যে যে ম্যাথগুলো বাকি আছে এগুলো আমি একটু করাই দিতেছি। প্রথমে আসেন কেস 3 অঙ্ক নাম্বার 7। আচ্ছা, কেস 3 অঙ্ক নম্বর 7 কি বলছে? 3টি পরস্পর সমমৌলিক সংখ্যার প্রথম 2টি সংখ্যার গুণফল। প্রথম 2টি সংখ্যার গুণফল 91, আর বলা হয়েছে শেষ 2টি সংখ্যার গুণফল 143। এইবার আপনারা বলতে পারে মধ্যম সংখ্যাটি কত, সংখ্যা 3টি কত, সংখ্যা 3টির সমষ্টি কত, যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা, আপনারা বলা হয়েছে কি প্রথম 2টা সংখ্যার গুণফল হচ্ছে 91 আর শেষ 2টা সংখ্যার গুণফল হচ্ছে 143। আচ্ছা, প্রথমে আসেন 91 আর 143। এই জায়গায় কমন উপাদান আছে কে? 91 তে কমন উপাদান হচ্ছে 7। 7 ধরলে 7 1 7, 21 13, আর 143 না সরি এই যে 13 কমন উপাদান হচ্ছে 13 দিয়ে করলে হবে 7, আর 143 13 দিয়ে করলে হবে 11। আচ্ছা, একটু সবাই বিষয়টা দেখেন।
আমার দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে 91 আর শেষ দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে 143। তাহলে আমার প্রথম দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 91, শেষ দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত 143। তাহলে 91 আর হচ্ছে 143, এটারে আমি কমন উপাদান আছে কি 13 করলে আসে কত 7 আর 11। তাহলে আমার সংখ্যা তিনটা হচ্ছে 7, 11, 13। আমি পরে বিস্তারিত বুঝাচ্ছি। 7, 11, 13। আচ্ছা, এখন আপনি 7, 11, 13 এই তিনটা সংখ্যা পাইলেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমার মধ্যম সংখ্যাটি কত? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনার যখন এই ধরনের কোশ্চেন দিবে, প্রথম দুইটা সংখ্যার গুণফল 91 দিছে, শেষ দুইটা সংখ্যার গুণফল দিছে 143 দিয়া, যদি আপনার বলা হয় সংখ্যা তিনটি কত, বিষয়টা বুঝেন। যদি বলা হয় সংখ্যা তিনটি কত, এইটা একটা কোশ্চেন হতে পারে। মধ্যম সংখ্যাটি কত, এটা একটা কোশ্চেন হতে পারে। প্রথম সংখ্যাটি কত, শেষ সংখ্যাটি কত, অনেক ধরনের কোশ্চেন হতে পারে। আপনার যদি সংখ্যা তিনটি চায়, তখন আমার অ্যান্সারটা খুব সোজা, 7, 11 আর হচ্ছে 13। তাহলে আপনার কাছে যদি সংখ্যা তিনটি চাইতো, তাহলে অ্যান্সার হচ্ছে 7, 11, 13। এটা নিয়ে কোনো সমস্যা নাই। বেজালটা হচ্ছে যদি মধ্যম সংখ্যা চায়, প্রথম সংখ্যা চায় অথবা শেষ সংখ্যা চায়। একটু সবাই নোট নেন। মধ্যম সংখ্যা চাইলে অ্যান্সার হবে গসাগু, অ্যান্সার হবে গসাগু। মধ্যম সংখ্যা চাইলে অ্যান্সার হবে গসাগু। আচ্ছা, এই জায়গায় গসাগু কত 13 না? তাহলে আমার মধ্যম সংখ্যা কত 13। বিষয়টা ভাই একটু বুঝি। যদি সংখ্যা তিনটা চাইতো, তাহলে অ্যান্সার হচ্ছে কত 7, 11 আর হচ্ছে 13। যদি সংখ্যা তিনটা চাইতো, তাহলে এই লসাগু যেটা 7, 11, 13 এটা হচ্ছে অ্যান্সার। আর যদি গসাগু মধ্যম সংখ্যা দেয়, তাহলে গসাগুটা হচ্ছে অ্যান্সার। এই যে গসাগু কত 13, তাহলে আমার মধ্যম সংখ্যা হচ্ছে 13। তাহলে আপনার কাছে যদি মধ্যম সংখ্যা চায়, তাহলে অ্যান্সার হচ্ছে কত 13। আচ্ছা, এখন যদি প্রথম সংখ্যা দেয়, দেখেন প্রথম দুইটা সংখ্যার গুণফল বলছে 91, তাহলে প্রথম সংখ্যাটা যদি হয় x আর মধ্যম সংখ্যাটা যদি হয় 13, এটা সমান সমান কি 91 লেখা যায়। তাহলে প্রথম সংখ্যাটা কি x সমান সমান কি 91 ডিভাইডেড বাই 13, দ্যাট মিনস হচ্ছে 7। যদি শেষ সংখ্যাটি চায়, তাহলে শেষ দুটো সংখ্যার গুণফল বলছে কত 143, তাহলে মধ্যম সংখ্যা হচ্ছে 13 আর শেষ সংখ্যাটা যদি x হয়, তাহলে বা x সমান সমান কি 143 ডিভাইডেড বাই 13, তার মানে আলটিমেটলি আসে কত 11, 13। 143 ডিভাইডেড বাই 13, 13 একে 13। আমি কি করলাম, মধ্যম সংখ্যা হচ্ছে 13 আর হচ্ছে x হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 143 ডিভাইডেড বাই 13, তাহলে 13 একে 13 আর ওই জায়গায় 11। আচ্ছা, তাহলে আমি বিষয়টা আমি একটু সামারি করে দেই। সামারিটা হচ্ছে, যদি আপনাকে এরকম প্রথম দুইটা সংখ্যার গুণফল আর শেষ দুইটা সংখ্যার গুণফল দিয়ে সংখ্যা তিনটি বলে, তখন আপনার কিচ্ছু করা লাগবে না। এই জায়গায় যা বাইরেছে এই সংখ্যা, একটা 13, একটা 7, একটা হচ্ছে 11। কিন্তু যদি মধ্যম সংখ্যা চায়, তখন হচ্ছে এই গসাগুটা হচ্ছে মধ্যম সংখ্যা। এই জায়গায় গসাগু কত 13, তাহলে মধ্যম সংখ্যা কত 13। আচ্ছা, এখন যদি প্রথম সংখ্যা চায়, তখন কি প্রথম দুইটা সংখ্যার গুণফল, তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয় আর মধ্যম সংখ্যাটা কি 13, এটা সমান সমান কি 91। এখান থেকে x এর মানটাই কি প্রথম সংখ্যা। যদি শেষ সংখ্যাটা চায়, তাহলে হচ্ছে কি 13 হচ্ছে মধ্যম সংখ্যা, শেষ সংখ্যা হচ্ছে কি x ইকুয়ালস টু 143। এখান থেকে x এর মান বের করবে। তারপরে দুইটা সংখ্যার গুণফল দিয়ে যদি কখনো মধ্যম সংখ্যা চায়, তাহলে গসাগুটা অ্যান্সার। সংখ্যা তিনটা চাইলে এটা দেখে আপনি অ্যান্সার বের করতে পারবেন। কিন্তু প্রথম সংখ্যা অথবা যদি শেষ সংখ্যা চায়, তখন আবার একটু অতিরিক্ত করে নিতে হবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু লেখেন কেস 3 ডান। কেস 3 ডান, একটু সবাই কমেন্টস করেন। কেস 3 কি ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন তো। পিছিয়ে যান নাই, পড়াশোনা করেন, তাইলে আগাবেন। নিয়োগ পরীক্ষায় কোনো আগানো নাই, কোনো পিছানো নাই। আপনি যা পড়েন নাই, ওখান দিয়ে তো এমন হইতে পারে আপনি সোজা সোজা কোশ্চেন হয়েছে, যেগুলো ক্লাস ঠিক মতো করেন নাই। এজন্য হাউতাস না করে সবাই পড়েন। এখনো যে টাইম আছে, ভালো মতো পড়াশোনা করলে একটা ভালো প্লি পরীক্ষা দেওয়া সম্ভব। আর আপনি যদি নাও টিকে ভালো পড়াশোনা যেটুকু করবেন, এটা তো 45 পিলিতে কাজে লাগবে, তাই না? মানে আলটিমেটলি পিলি পাস করতে হলে
সব কিছুই জানতে হবে। এই লসাগু গসাগু আজকে জানেন আর 6 মাস পর জানেন, জানতেই হবে। এজন্য কেউ হাল না ছেড়ে পড়াশোনা করতে থাকেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 11। 11 নম্বর অঙ্কটা কিছু না, শুধু ভাষাটা বুঝতে হবে। ভাষা বুঝতে পারলে গল্প শেষ। 11 নম্বর অঙ্কটা সবাই একটু দেখেন। 11 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত? আচ্ছা ভাই, বিষয়টা একটু পড়েন। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের। মাপটা কি হবে? একই মাপ। একই মাপ মানে কি? সমান। আমি শিখছি কি, সমানভাবে যদি কোনো কিছু বলা হয় তাহলে আমি কি করব? গসাগু। তাহলে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের। আমি একটু আগে শিখছি কি, যখন গসাগু করব সবকিছু হচ্ছে কি গরিষ্ঠ, দ্যাট মিনস কি বৃহত্তম, সর্বোচ্চ, বড়। আবার বলছি কি সমানভাবে যদি ভাগ করা হয় তাহলে একই মাপের যদি হয় তাহলে কি সমানভাবে আমি নিছি না? তাহলে সমানভাবে নিলে আমি কি করব? গসাগু। তার মানে কখনো যদি কোনো কোশ্চেন আসে যেখানে আপনি সরাসরি যেই কথাগুলো লেখা হয়েছে এই কথাগুলো দেয় নাই, কথাটা সবাই খুব মনোযোগ সহকারে শোনেন। যদি কখনো এমন কোনো কোশ্চেন আসছে যেই কোশ্চেনে কথাগুলো সরাসরি আমি যেটা লিখে দিছি সেই কথাগুলো আসে নাই, তখন আপনি দেখবেন প্রশ্নে যেটা বাইর করতে বলছে এটা কোন বাংলাটা ইন্ডিকেট করে। যেহেতু একই মাপের বলছে, একই মাপের মানে কি সমানভাবে ভাগ করে নিছি, তাহলে সমানভাবে ভাগ করে নিতে হলে কি করতে হবে? গসাগু। তাহলে যে দুইটা ডিজিট দেওয়া আছে ওই দুইটা গসাগু বের করবেন। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনাকে যদি কখনো কোনো কোশ্চেন দেয় যেখানে এক্সাক্ট আপনি যেই ভাষাগুলো দিয়ে শিখছেন কখন গসাগু কখন লসাগু এটা নাই, তখন আপনি একটু বাংলা ভাষাটা আরেকবার পড়ে দেখবেন যে এটা দিয়ে কোন ভাষাটা মিন করছে। যে ভাষাটা মিন করবে সেটাই হচ্ছে করবেন। যে গসাগু মিন করে গসাগু, লসাগু মিন করলে লসাগু। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আসেন কেস 5 অঙ্ক নাম্বার 12। 12 নম্বর কি বলছে দেখি, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12, 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? এটা হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। একটা স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 আর 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে ছাত্র সংখ্যা কমপক্ষে কত? যেহেতু কমপক্ষে বলছে তাহলে আমরা কি করব? লসাগু করব। যেহেতু কমপক্ষে বলছে তাহলে আমরা কি করবো? লসাগু। তাহলে 8, 12, 16 এটা লসাগু করি। 2 দিয়ে করলে 4, 6, 8। আবার 2 দিয়ে করি 2, 3, 4। আবার যদি এখান থেকে 2 নেই তাহলে 1, 3, 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, আপনি যদি নর্মালি লসাগু চিন্তা করতেন তাহলে তো কি 2 × 2 × 2 × 3 × 2, এটাই তো লসাগু। সবগুলো গুণ করে দাও। 2 × 4, 4 × 8, 8 3 24, 24 এর সাথে 2 গুণ করলে 48। তাহলে লসাগু যেহেতু 48 তাহলে অ্যান্সার হওয়ার কথা ছিল কত? 48। 2 × 6, 4 × 8, 16, 48 এই অ্যান্সার হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এই জায়গায় 48 হবে না। প্রশ্ন হচ্ছে কেন? আপনার এই যে একটা কথা বলছে, যদি বলতো সারিতে সাজানো যায় স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত, তাইলে অ্যান্সার আমার 48। কিন্তু এটা একটু কথা বলে দিছে, একটা স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12, 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়। বর্গাকার মানে কি স্কোয়ার আকারে সাজানো যায়। স্কোয়ার মানে কি 13 স্কোয়ার মানে কি 2টা 13, 16 স্কোয়ার মানে কি 2টা 16, এক্স স্কোয়ার মানে কি 2টা এক্স। তার মানে কি সবকিছু জোড়ায় জোড়ায় থাকতে হবে। একটু বেশিটা দেখেন, এই 2 আর এই 2, 2 আর 2 জোড়ায় জোড়ায় আছে। এই 2 আর এই 2 এটাও জোড়ায় জোড়ায় আছে, এটাও জোড়ায় জোড়ায় আছে। কিন্তু এই 3 এ আছে একা,
তাহলে এর জোড়া বানাইতে কি একটা 3 নেওয়া লাগবে না অতিরিক্ত? বিষয়টা বুঝেন। আপনি যখনই বর্গাকারে বলবে মানে কি স্কোয়ার মানে কি সবকিছু জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে 2টা 2 আছে, আলহামদুলিল্লাহ। এই জায়গায় 2টা 2 আছে, এটাও ঠিক আছে, কিন্তু ঘাটতি আছে কি এই 3 আছে একা, মানে প্রত্যেকেই জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে 3 যেহেতু একা আছে, তাহলে 3 এর সাথে একটা 3 গুণ করে দেন। তাহলে এটা কি 2 2 4, এটা কি 2 2 4, এটা হচ্ছে 3 3 9, তাহলে 4 4 16, 16 রে 9 দ্বারা গুণ করলে 144। তাহলে অ্যান্সার কত? 144। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে সামারিটা কি আপনার কমপক্ষে বলছে দেখে আপনি লসাগু করছেন, লসাগু পাইছেন কত? 48। বা এভাবে করতে পারেন, লসাগু বের করলেন 48, যেহেতু বর্গাকার বলছে এই দুটো জোড়ায় আছে, এই দুটাও জোড়ায় আছে, শুধু 3 একা আছে, তাহলে 3 যে ফিল আপ করতে লেগে জোড়া বানাইতে লেগে আরেকটা 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 144। যেভাবে করেন, তার মানে বর্গাকার বললেই কি সবকিছু জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে এই ভদ্রলোক জোড়ায় আছে, এও জোড়ায় আছে, এ জোড়ায় নাই, এর জন্য একটা 3 গুণ করে দেন। প্রয়োজনে এগুলো লেখেন না, আরো শর্ট করেন। 2 আর 2 গুণ জোড়া, এই 2 2 গুণ জোড়া, 3 একলা আছে তার সাথে একটা 3 গুণ করলে দিলে জোড়া। এবার এই সবগুলোর গুণ করে দেন, গুণফলটা হচ্ছে অ্যান্সার। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। একদম সোজা আলোচনা। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে অবশ্যই পারা উচিত। এখান থেকে পরীক্ষায় যদি কোশ্চেন আসে অবশ্যই সবার পারা উচিত। টাইপ 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করে দেন তো। আচ্ছা, তাহলে টাইপ 5 ডান হয়েছে। এবার আসেন টাইপ 6। প্রথমে আসেন কেস 1। এগুলো খুব সোজা আলোচনা ভাই, একটা ম্যাথ পারলেই সবগুলো পারবেন। প্রথমে আমি অঙ্ক নম্বর 1 দেখাচ্ছি, তারপর 2ও দেখাবো। টাইপ 6, প্রথমে আসেন কেস 1। টাইপ 6 কেস 1। আচ্ছা, একটু বলে দেই, আপনাদের ক্লাসগুলো হয় হবে রাত 10টা 30 মিনিটে অথবা হবে রাত 10টা 45 মিনিটে। 10টা 30 অথবা 10টা 45, শনি সোম বুধ। আমার হচ্ছে সমস্যাটা হয়ে গেছে, আমার মা হচ্ছে আল্লাহর রহমতে হসপিটাল থেকে রিলিজ হয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না। এই কারণে আমার মা হচ্ছে আমার বোনের বাসায় আছে, উনি হচ্ছে হাঁটতে পারে না, মানে ওনার সবকিছু বিছানা বসেই করা লাগে। এটা তো আর আমার পক্ষে টেক কেয়ার করা সম্ভব না। এই কারণে আমার বোনের বাসায় থাকে। আবার আমার হচ্ছে বোনের বাসায় একটু যেতে হয়, আমিও খাওয়া দাওয়া আমার বোনের বাসায় করা লাগে। এই কারণে অনেক সময় 10টা 30টা আমি মেনটেন করতে পারতেছি না, কারণ আমার মার আবার ওষুধ আর ইনসুলিনের ব্যাপার আছে, এগুলো আবার আমার দেওয়া লাগে। এই কারণে 10টা 30 অথবা 10টা 45, খুব সম্ভবত আগামী কিছুদিন 10টা 45-এ ক্লাস হবে। আর সবাই আমার মার জন্য একটু দোয়া করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে উনি দ্রুত সুস্থ হতে পারেন, আগের মতো জানি হাঁটা চলাটা অন্তত করতে পারেন। এখন আপাতত হাঁটতে পারতেছেন না, উনি বিছানাতেই হচ্ছে থাকা লাগে। আর সবাই একটু দোয়া করেন। একটু এই কারণে আমি মানসিকভাবে একটু প্রেশারের ভিতরেই আছি, যেহেতু মা এখনো সুস্থ হয় নাই। আর ভবিষ্যতে হচ্ছে যদি আল্লাহর রহমতে একটু শরীরটা স্থিতিশীল হয়, তাহলে হাটে রিং পরানো লাগবে। এই জন্য আমাদের ক্লাস 10টা 30 অথবা 10টা 45 হবে। আর আপনাদের সিলেবাস প্রায় শেষ, অলমোস্ট শেষ।
খুব বেশি দিন ইনশাআল্লাহ সময় লাগবে না, এবং আপনাদের সিলেবাস শেষ হতে আর তেমন কিছু বাকিও নাই। আর কিছু ক্লাস হচ্ছে আমি রাহাত জগমেতেও নেব, আমি ব্যালেন্স করে চেষ্টা করবো যাতে আপনাদের যতটুকু বাকি আছে এটাও যেন আমরা দ্রুতই ভালোভাবে শেষ করে ফেলতে পারি, ভালোভাবে শেষ করতে পারি। আচ্ছা, কেস 1 অঙ্ক নাম্বার 1। 1 নম্বরে কি বলছে দেখি, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে কি করব, গসাগু। প্রথম কথাটুকু বুঝে গেছি, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। আচ্ছা, যে অবশিষ্ট থাকে কথাটা, এটাও কি ভাগশেষও বলতে পারে, যেটা অবশিষ্ট থাকে এটা আরেকটা নাম কি, ভাগশেষ। তার মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। যেহেতু বৃহত্তম বলছে তাহলে কি করব, গসাগু। এই পর্যন্ত ঠিক আছে। এখন এই জায়গায় যে ঝামেলাটা, আপনারা 102 আর 186 দিলে আপনি 102 আর 186 গসাগু বের করতে, ওইটাই ছিল অ্যান্সার। কিন্তু এই জায়গায় একটু অতিরিক্ত লেস দিয়ে দিছে, 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। এই যেই জিনিসটা অবশিষ্ট থাকে, আপনি বিষয়টা দেখেন, 102 আর 182 এই দুটোটাকে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে। তার মানে আপনি যা দিয়ে ভাগ করবেন 6 কি অবশিষ্ট থাকবে না। এর জন্য প্রথমে যেটা করতে হবে, এই 102 থেকে 6 রে বিয়োগ করে নেবেন, 186 থেকে 6 রে বিয়োগ করে নেবেন, তাহলে থাকে কত, 96 আর 180। এইবার এটারে ভাগ করেন, 96 আর 180। এইবার এটার যদি আমরা গসাগু করি, তাহলে গসাগু আসবে 12। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 12। কারণটা কি দেখেন, আপনি যদি এই 12 হলো অ্যান্সার, আরো বেসিকটা বুঝেন, এই অ্যান্সার কি 12 না। আপনি যদি 12 রে 102 দ্বারা যদি 12 রে ভাগ করেন, তাহলে 12 102 8 12 96, 6 কি ভাগশেষ থাকতেছে না। আর 96 রে যদি 12 দ্বারা ভাগ করেন, তাহলে কি ভাগটা মিলে যাচ্ছে না। তার মানে আমার যখন কোনো একটা কিছু দিয়া বলবে এত অবশিষ্ট থাকবে, যেহেতু বৃহত্তম বলছে তাহলে আমরা কি করব, গসাগু করব। যেহেতু বৃহত্তম বলছে তার জন্য আমরা কি করব, গসাগু করব। আর যেটা অবশিষ্ট মানে কি, ভাগশেষ। তাহলে আপনি যদি 102 আর 186 রাখেন, তাহলে তো 12 দ্বারা ভাগ করলে 2 জায়গায় 6 অবশিষ্ট থাকতেছে। কথা বোঝেন নাই। এর জন্য আমরা কি করব, যেটুকু অবশিষ্ট থাকবে বা যেটুকু ভাগশেষ বলবে, এই অংশটুকু 102 থেকেও বিয়োগ করে নেব, 186 থেকেও বিয়োগ করে নেব। তাহলে 102 থেকে বিয়োগ করে নিলে হবে কত, 96। 186 থেকে বিয়োগ করে নিলে হবে কত, 180। এবার যেহেতু বৃহত্তম বলছে, তাহলে কি করব, গসাগু। আমার কথা কি সবাই বুঝছেন? যদি সবাই বুঝে থাকেন, এবার আসেন আমি অঙ্ক নাম্বার 2টা একটু দেখিয়ে দেই, তারপর একসাথে ফিডব্যাক নিচ্ছি। আচ্ছা, 2 কি বলছে দেখি। 2 বলেছে কোন বৃহত্তম বলছে, তাহলে করব কি, গসাগু। আচ্ছা, 27 40 আর 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকে। আচ্ছা, আগের অঙ্কটা বলছে সবার কাছ থেকে 6 ভাগশেষ থাকে, এজন্য সবগুলো থেকে আমি 6 বিয়োগ করছি। কিন্তু এইবার বলছি কি, যথাক্রমে 3 4 5 হচ্ছে ভাগশেষ থাকবে। তার মানে কি, 27 থেকে ভাগশেষ থাকবে কত, 3। তাহলে এই জায়গায় কত, 24। 40 থেকে 60, তার মানে এই জায়গায় 36। 65 থেকে 5, তার মানে এই জায়গায় 60। আগে এবার বলছে প্রত্যেক জায়গায় 6 ভাগশেষ থাকে, এজন্য সবগুলো দিয়ে আমি 6 বিয়োগ করছি। আর এইবার বলছে যথাক্রমে 3, মানে 27 থেকে 3, 40 থেকে 4, 65 থেকে 5। এর জন্য এইটুকু করে এখন গসাগু বের করবেন, যেহেতু বৃহত্তম বলছে। এই অঙ্কগুলো অপশন চেক করেও করা যায়, কিন্তু এটা অনেক কঠিন প্রসেস, অনেক বেশি সময় লাগবে। এটা অপশন চেক করে এগুলোকে করবেন না, এগুলো সবাই মূল নিয়মে করবেন। কারণ অপশন চেক করে করতে যেই পরিমাণ সময় লাগবে, মূল নিয়মে 2 বার করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে যেহেতু অপশন চেকের বিষয়টা আসছে, আমি একটু দেখাই দিই। আদৌ যদি পরীক্ষায় সব অঙ্ক না বোঝেন, গসাগুলো সব কিচ্ছু বলতেছেন না, তাহলে কি করবেন দেখেন, 27 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 আর 5 ভাগশেষ থাকে। অপশনে 16, অপশন বি 12। আচ্ছা, আপনি যদি 16 দ্বারা 27 ভাগ করেন, তাহলে 16 1 16 11 ভাগশেষ থাকে। ভাগশেষ থাকার কথা ছিল কত, 3, তার মানে এ হবে না। আচ্ছা, এবার 27 যদি 12 দ্বারা ভাগ করেন, তাহলে 12 2 24 2, ভাগশেষ আছে কত, 3। তাহলে 12 দ্বারা মিলে, শুধু 12 দ্বারা 27 মিলে লিখতে হবে না, 40 চেক করেন।
3 বারং 36, বাক্সের থেকে কত 60, তার কত 60। ঠিক আছে, শুধু 40 মিললেও তো হবে না, 65ও দেখতে হবে, কারণ আপনি মনে করেন 27 মিলছে, এই জায়গায় 41 দিলে তো বাক্সের সাথে দিতে 5 মিলতো না। এবার আসেন 12 দিয়ে 65 করেন, 5 বারং 60, থাকে কত 5। তার মানে আপনি চাইলে টাইপ 6 টাইপ 7 এর ম্যাথ অপশন চেক করে করতে পারেন। অপশন চেক করে কখন করবেন? আদৌ বোঝেন নাই তখন প্রত্যেকটা অপশন দ্বারা যতগুলো ডিজিট প্রশ্ন দেওয়া আছে সবগুলোর ভাগ করে দেখবেন, প্রত্যেকটার জন্য যেই বাক্সেস দেওয়া আছে সেই বাক্সেস পান কিনা। যদি পান তাহলে তো হয়েই গেছে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। আরে বাপরে বাপ, এগুলো আজকে আমার স্টুডেন্টদের করিয়েছি। কোন ক্লাসে পড়ে আপনার স্টুডেন্ট? এই যে আপু লিখছেন এগুলো আপনাদের স্টুডেন্টদের করাইছেন, আপনার স্টুডেন্ট পড়ে কোন ক্লাসে? আচ্ছা, কেস 1 ডান হলে এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2টা আমি প্রথমে একটু অপশন চেকটা দেখিয়ে দেই। যদি কোনো কারণে অনেক সময় পরীক্ষা আপনারা ধরতে পারেন না যে আসলে কিভাবে কি করব, তাহলে তো দিন শেষে এগুলো পাইরে আসতে হবে। কোনো কারণে যদি পরীক্ষা অনেকে ধরতে পারে না যে গসাগু লসাগু ধরতে পারি না বা কি করব, আমি এটা একটু অপশন চেক দিয়ে 6 নম্বরটা দেখিয়ে দিতেছি, তারপর মূল নিয়মে দেখাবো। আচ্ছা, 6 নম্বরে কি বলছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি লসাগু, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 আর 5 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে। অপশন এ 47, অপশন বি মনে করেন 59। আচ্ছা, প্রথমে আপনি এই 3 দ্বারা 47 ভাগ করেন, 3 একে 3, 17, তার মানে এই জায়গায় যাবে 15, 5, 2। আচ্ছা, এই জায়গায় 2 অবশিষ্ট থাকে, তাহলে 47 3 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, মিলছে। এবার 4 দ্বারা ভাগ করেন, 3, এটাও মিলছে। 47 5 দ্বারা ভাগ করেন, 5 নং 45, 2 মিলে নাই, তাহলে 47 কি অ্যান্সার হবে? হবে না। এবার সে 59, প্রথমে 3 দ্বারা ভাগ করলে কি 57, 57 হচ্ছে এই 3 দ্বারা করলে হচ্ছে 3 একে 3, 29, 9, 27, 2 ভাগশেষ থাকে। এবার হচ্ছে 59 4 দ্বারা করবেন, 5 দ্বারা করবেন, 6 দ্বারা করবেন, যার জন্য ওই 2, 3, 4, 5 এই ভাগশেষটা মিলবে, সেই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন চেকের মেথডটাকে আমি বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্টস করেন তো, ও ডান কিনা। ও ডান মানে হচ্ছে অপশন চেক, ও ডান মানে হচ্ছে অপশন চেক। যদি কোনো কারণে এই ধরনের ম্যাথ না পারেন, লসাগু গসাগু প্রয়োগের কোনো ম্যাথ না পারেন, তাহলে অপশন চেক করে কিভাবে করবেন এটাকে আমি বুঝাইতে পারছি? একটু সবাই কমেন্টস করেন তো, লেখেন ও ডান, একটু লেখেন তো ও ডান। অপশন চেক মেথডটাকে বুঝছেন কিনা? যদি আদৌ না পারেন তাহলে তো মন্দের ভালো। অপশন টেস্টটা হচ্ছে কেউ করবেন না, সবাই মূল নিয়মে করবেন, কারণ অপশন টেস্টটা করতে অনেক সময় লাগবে। কিন্তু আমি অপশন টেস্টটা এই কারণে শিখাইলাম, কোনো কারণে আপনি পরীক্ষা হলে যদি না পারেন তখন তো সাইডা দিয়ে আসার লাভ নাই, তখন অপশন চেক দিয়ে করবেন। ও ফাইন। কোচিং কি আপনার নিজের নাকি অন্য কোচিং এ ক্লাস নেন? এই যে মাহি, আপনারা বলতেছি, কোচিং কি আপনার নিজের নাকি অন্য কোচিং এ ক্লাস নেন? আচ্ছা, এবার আসেন 6 নম্বর ম্যাথটা দেখি। আচ্ছা, 6 নম্বরে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বলছে মানে কি লসাগু।
আচ্ছা বলা হয়েছে কি 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 আর হচ্ছে 5 অবশিষ্ট থাকে। তাহলে প্রথমে আপনি 3 4 5 6 এটা লসাগু বের করেন। 3 4 5 6 যেহেতু আপনার বলা হয়েছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে এটা লসাগু আসে, লসাগু আসবে কত 60। লসাগু আসবে কত 60। আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ও 5 অবশিষ্ট থাকে। আপনি প্রথমে 3 4 5 6 এই সংখ্যাটার লসাগু বের করছেন, লসাগু বের হয়েছে কত 60। আচ্ছা 3 4 5 6 অবশিষ্ট থাকে কত, 3 এর জায়গায় থাকে 2, 4 এর জায়গায় থাকে 3, 5 এর জায়গায় থাকে 4, 6 এর জায়গায় থাকে কত 5। তাহলে ব্যবধান কত 1 1 1 1, তাহলে সব জায়গায় ব্যবধান কত 1। তাহলে লসাগু যা বেরোবে তার কাছ থেকে ব্যবধানটা বিয়োগ করে দেন, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা কেস টুর গল্পটা কি, যেই সংখ্যাগুলো দেওয়া আছে এটা লসাগু বের করবেন। লসাগু বেরিয়েছে কত 60। এই পর্যন্ত ঠিক আছে। 3 4 5 6 এগুলো লসাগু কিভাবে বের করতে হবে আমি এটা গত ক্লাসে শিখিয়ে দিছি, আজকে তাই আর আমি লসাগুটা দেখাচ্ছি না। 3 4 5 6 লসাগু বের হলো কত 60। এবার আপনারা যেই সংখ্যাগুলো বলছে আর যতগুলো অবশিষ্ট থাকে এই সংখ্যা থেকে অবশিষ্টটা বিয়োগ করেন, বিয়োগ করলে ডিফারেন্স কত, সবগুলোর 1, এটার লসাগু থেকে 1 বিয়োগ দিয়ে দেন, তাইলেই গল্প শেষ। যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করে পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। অঙ্ক নাম্বার 10, অঙ্ক নাম্বার 10। আচ্ছা 10 নম্বরে কি বলা হয়েছে, কোন লঘিষ্ঠ সংখ্যা দ্যাট মিন্স কি লসাগু 12 এবং 16 দ্বারা ভাগ করলে, 12 এবং 16 দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট থাকে 5 আর 9। আচ্ছা 12 আর 16, 12 আর 16 লসাগু হবে 48। 12 আর 16 লসাগু কত 48। আচ্ছা তাহলে একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 16। 12তে অবশিষ্ট থাকে কত 5, 16তে অবশিষ্ট থাকে কত 9। তাহলে ব্যবধান কত, এই জায়গায় 7, এই জায়গায় 7। আমরা কি বলছি যে এই ব্যবধানটা বের হবে এটা লসাগু থেকে বিয়োগ করে দেব, তাহলে বিয়োগ করলে आंसर আসবে কত 41। আপনি কি সিস্টেমটা বুঝছেন? তাহলে কেস 1 এ আমরা কি করছি, যে ডিজিটগুলো দেওয়া ছিল ওই ডিজিটগুলো থেকে অবশিষ্টরে প্রথমে বিয়োগ করে নিছি, যেহেতু গসাগু করতে হবে। তাহলে গসাগু করার বিষয়টা আসলে কি করব, প্রথমে যে ডিজিটগুলো দেওয়া আছে তার কাছ থেকে অবশিষ্টরে বিয়োগ করব, কইরে আমরা যা পাবো তার গসাগু করব। আর লসাগুর সময় কি করব, প্রথমে সংখ্যাগুলো লসাগু বের করব। এইবার যে ডিফারেন্সটা বের হইছে, যেই ডিফারেন্সটা বের হইছে এটা লসাগু থেকে বিয়োগ করব। মানে গসাগুর সময় যা করছে এবার হবে উল্টা, গসাগুর সময় প্রথমে যা অবশিষ্ট থাকে ওটা বিয়োগ করে নিছি, বিয়োগ করে যা পাইছি তার গসাগু করছি। আর লসাগুর সময় কি করব, যা দেয়া আছে সেটা লসাগু বের করব, আর যে ব্যবধানটুকু পাবো এই ব্যবধানটা লসাগু থেকে বিয়োগ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ডান। খুবই সহজ করে বোঝানো হয়েছে, আশা করি সবাই বুঝবেন। তার মানে টাইপ 6 এ আপনি এভাবে শিখবেন বিষয়টা, যদি গসাগু হয় তাহলে অবশিষ্ট থাকলে কি করব, আর যদি লসাগু হয় তাহলে অবশিষ্ট থাকলে কি করব। গসাগুর সময় কি করব, অবশিষ্টটা প্রথমে বিয়োগ করে যা পাবো তার গসাগু করব। আর লসাগুর সময় কি করব, যা দেয়া আছে তার লসাগু বের করব, আর যে অবশিষ্টটা দিয়া বিয়োগ করলে যে ব্যবধানটা পাইছি এটা লসাগু থেকে বিয়োগ করে দেব। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 6 ডান। একটু সবাই লেখেন টাইপ 6 ডান। একটু ফিডব্যাক দেন তো বুঝছেন কিনা।
হ্যাঁ, একদম খুব সুন্দর কথা লিখছেন, গসাগুতে আগে বিয়োগ, লসাগুতে পরে বিয়োগ। আচ্ছা, এবার আসেন টাইপ 7। একটু মনোযোগ সহকারে শোনেন, তাইলে আর কোনো প্যাচ লাগবে না। টাইপ 7টা একটু মনোযোগ সহকারে শোনেন, একটু প্যাচ লাগবে না। আর 43 পিড়িতে লসাগু গসাগু দিয়ে যে ম্যাথটা আসছে কারো করার দরকার নাই। আমি 43 পিলির কোনো ম্যাথ কিন্তু পড়াই নাই। আমি আপনাদের বলছি কি, পুরো সিলেবাস শেষ করার পর আমরা 43 পিলির ম্যাথের উপর একটা আলাদা ক্লাস দেব। তখন আমরা বিষয়গুলো করবো যে কেন 43 পিলি কঠিন হইলো, কেন পারলাম না, কি করলে পারা যেত। এর জন্য 43 পিলির প্রশ্নকার সলভ করার দরকার নেই। আমি 43 পিলির কোশ্চেনগুলো শিটে দেইও নাই এই কারণেই। 43 পিলি বাদে বাকি সবাই করবেন, 10 থেকে 42 পিলি সব করে ফেলেন, কিন্তু 43 পিলি দরকার নাই। কেন দরকার নেই, যখন সিলেবাস শেষ করবো তখন বলে দেবো। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 1, টাইপ 7। আচ্ছা, 1 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ মিনস কি, লসাগু, লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে এটা লসাগু বের করেন। 12, 18, 24, এটা লসাগু বেরিয়েছে 72। লসাগু বেরিয়েছে 72। 12, 18, 24 এটার প্রথমে লসাগু বের করেন। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, কারণ অনেকেই একটু প্যাচ খাবেন যে টাইপ 6 এর কেস 2টা আবার অনেকের মাথায় ঢুকে আসবে যে ভাই আর টাইপ 6 এর কেস 2 কখন আর টাইপ 7 কখন। আমি পুরো বিষয়টা বুঝাবো। আপাতত আপনি টাইপ 6 ভুলে যান, যে এই নামে কিছু একটা করছেন, এটা ভুলে যান, গেছেন কেস 2টা ভুলে গেছেন। আচ্ছা, আপনি প্রথমে কি করছেন, বলা হয়েছে কোন লঘিষ্ঠ, যেহেতু লঘিষ্ঠ বলছে তাহলে করবো কি লসাগু। কার লসাগু করবো, 12, 18 এবং 24 করলাম, লসাগু 72। আচ্ছা, এখন এই লসাগুর সাথে প্রশ্নে বলবে কি, হয় 2 যোগ করছে, বলতে পারে, বা অতিরিক্ত বলতে পারে। যোগ মানে কি, প্লাস। যোগ মানে কি, কোনো কিছু যোগ করছি, বা অতিরিক্ত, দুইটা কি একই কথা না? যদি যোগ বলে বা অতিরিক্ত বলে তাহলে হচ্ছে প্রথমটা, তখন কি করতে হবে, লসাগু থেকে বিয়োগ। আর যদি বিয়োগ বলে, অবশিষ্ট বলে বা ভাগশেষ বলে, এগুলো একই কথা। যোগ বা অতিরিক্ত বললে একই গল্প, তখন কি যেই লসাগুটা বাইর করছে তা থেকে বিয়োগ করব। আর বিয়োগ, অবশিষ্ট বা যদি ভাগশেষ বলে তাহলে লসাগুর সাথে যোগ করব। এবার একটু কোশ্চেন নাম্বার 1 দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ। আমি বলছি কি, যদি যোগ বলে তাহলে করব বিয়োগ, তাহলে 72 থেকে 2 বিয়োগ করেন, তাহলে অ্যান্সার কত, 70। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, অঙ্ক নাম্বার 2, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9, 12 এবং 15 লসাগু কত, 180। লসাগু হচ্ছে 180। যেহেতু বলছে বিয়োগ, বিয়োগ বলুক, অবশিষ্ট বলুক বা ভাগশেষ বলুক একই কথা, তখন করতে হবে কি, যোগ। তার মানে অ্যান্সার হবে 181। তাহলে আমি আপাতত কিন্তু বুঝি কেস 2টা ভুলে গেছি, কেস 2 নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা প্রথমে শিখলাম কি, টাইপ 7 এর যাই দেখ, যেহেতু ন্যূনতম বলছে বা লঘিষ্ঠ বলছে, আমরা কি করবো, লসাগু বের করবো। করলাম, করার পর দেখবো কি প্রশ্নে কি বলছে, যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে। প্রশ্ন যা বলবে তার উল্টা করবো। যোগ করতে বললে করবো বিয়োগ, বিয়োগ করতে বললে করবো যোগ, যোগ করতে বললে করবো লসাগু থেকে বিয়োগ, বিয়োগ করতে বললে কি করবো, লসাগুর সাথে করবো যোগ। যোগের আরেকটা বাংলা কি, অতিরিক্ত। এই জায়গায় প্যাচ খেয়ে যান অনেক সময়, যোগের আরেকটা বাংলা কি, অতিরিক্ত। তাহলে যোগ করতে বললে বলবো উল্টা, মানে কি বিয়োগ করব। আর বিয়োগ করতে বললে করবো উল্টা, তার মানে কি যোগ করব। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, বিয়োগের আরেকটা বাংলা কি, অবশিষ্ট বা ভাগশেষ। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে সামারিটা কি, যে ডিজিটটা দেওয়া আছে এটার প্রথমে লসাগু বের করলাম। করার পর আমি কি করব, প্রশ্ন যদি যোগ থাকে তাহলে লসাগু থেকে বিয়োগ করব, বিয়োগ থাকলে লসাগুর সাথে যোগ করব। যোগের আরেকটা বাংলা কি, অতিরিক্ত। বিয়োগের আরেকটা বাংলা কি, ভাগশেষ বা অবশিষ্ট। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের টাইপ 7 শেষ। এখন একটা ঝামেলা হচ্ছে, টাইপ 6 এর কেস 2টা অনেকের মাথায় উকিঝুঁকি দিচ্ছে যে ভাইয়া ওখানে তো লসাগু করছি, একটু টাইপ 6 এর কেস 2তে আসেন। টাইপ 2তে কেস 2তে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4 এবং 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4, 5 অবশিষ্ট থাকে। আর টাইপ 7 কি বলছে,
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, তার মানে কি আপনি প্রথমে কোনো কিছু যোগ করে নিছেন অথবা কোনো কিছু বিয়োগ করে নিছেন, এইবার বলছে এটা দ্বারা বিভাজ্য হবে। আমার কথা কি বুঝছেন? আর টাইপ 6 এর কেস 2 তে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে কিছু একটা অবশিষ্ট থাকে। তাহলে কোশ্চেন দুইটা কি এক হইলো? তার মানে টাইপ 7 কখন কোনো কিছু প্রথমে যোগ করে নিছি অথবা কোনো কিছু বিয়োগ করে নিছি, এইবার যা দেয়া আছে তা বিভাজ্য হয়ে যাবে। কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়েন। টাইপ 7 যা দেয়া আছে তা বিভাজ্য হয়ে যাবে। তার মানে কি আপনারা বলছে কি প্রথমে কোনো কিছু যোগ করে নেন অথবা কোনো কিছুরে বিয়োগ করে নেন, এইবার আপনারা বাকি যে ডিজিটগুলো দেয়া আছে এগুলো কি বিভাজ্য বলে দিছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে হবে টাইপ 7। আর টাইপ 6 এর কেস 2 হবে কখন, যদি আপনারা বলা হয় যে এই ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকে। আমার কথা কি বুঝছেন? তাহলে দুইটার কি ডিফারেন্স আমি বুঝাইতে পারছি? টাইপ 7 কখন কোনো কিছু যোগ করছি অথবা কোনো কিছু বিয়োগ করছি, এরপর যা পাইছি এটা বিভাজ্য হয়ে গেছে। যেমন টাইপ 7 এর কোশ্চেনগুলো একটু সবাই দেখেন। যেমন অঙ্ক নম্বর 3, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। এতকে ভাগ করলে ভাগশেষ 2 হবে, তার মানে কি আপনি প্রথমে এটা লসাগু বের করেন, যেহেতু ভাগশেষ 2 হবে তার মানে কি লসাগুর সাথে যোগ করে দিবেন। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? তাহলে টাইপ 6 এর কেস 2 কখন আর টাইপ 7 কখন, এটা খুব ভালোভাবে আরো বুঝতে পারবেন যখন আপনি খুব ঠান্ডা মাথায় ম্যাথগুলো একবার করবেন। তাহলে সামারিটা কি, টাইপ 7 এ আমি লসাগু বের করব, এবার যদি যোগ বলে তাহলে করব বিয়োগ, আর যদি বিয়োগ বলে তাহলে করব যোগ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু ঠান্ডা মাথায় প্রথমে সবাই শীটের ম্যাথগুলো করবেন, তারপর হচ্ছে যে কোনো গাইড বইয়ে যাবেন। আমার শীটটা প্রথমে ঠান্ডা মাথায় সলভ করবেন, তাইলে আপনি এই প্রয়োগগুলো বুঝবেন কখন কোনটা হতে পারে। শুধু প্যাচ লাগতে পারে টাইপ 6 এর কেস 2 এর সাথে টাইপ 7, এইটাও আমি একটু পার্থক্যটা করে দিছি। কোশ্চেনগুলো সলভ করে তারপর যে কোনো গাইড বই করতে যান, ইনশাল্লাহ প্যাচ থাকবে না। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, টাইপ 7 ডান হলে এখন হচ্ছে টাইপ 8 লসাগু গসাগুর লাস্ট টাইপ। এটা একটু প্যাচাইনা টাইপ, এগুলো সাধারণত পিলিতে আসা উচিত না, যদি আসে তাহলে কি করবেন এটা আমি শিখিয়ে দিতেছি। আচ্ছা, আমি তার আগে একটু বলে দেই আমাদের পাটিগণিতে আর বাকি আছে কি। পাটিগণিতে আমাদের পুরোটাই শেষ, শুধু 2টা টপিকস বাকি, 3টা টপিকস বাকি। পাটিগণিতে আমাদের পুরো চ্যাপ্টার শেষ, শুধু 3টা টপিকস বাকি। নাম্বার 1 পিতা পুত্র, নাম্বার 2 চক্রবৃদ্ধি মুনাফা, আর নাম্বার 3 ভগ্নাংশের গাণিতিক সমস্যা। আমরা আগামী ক্লাসে ভগ্নাংশের গাণিতিক সমস্যাটা শিখব, আর পিতা পুত্র চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা মে মাসে করবো, এই দুটো টপিকস। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই মৌলিক সংখ্যা গেল কই, ভাই দশমিক ভগ্নাংশ গেল কই? মৌলিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ এগুলো হচ্ছে মানসিক দক্ষতার টপিকস। যেহেতু আপনারা অনেকেই আমার কাছে মানসিক দক্ষতা পড়েন, আবার অনেকেই মানসিক দক্ষতা পড়েন না, তার মানে আমি যেটা চিন্তা করছি মৌলিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ এই ক্লাসগুলো আমি রাহাত জব মেতে নেব। নিলে যেটা হবে, যারা আমার কাছে প্রিলিতে পড়েন কিন্তু মানসিক দক্ষতা পড়েন না, আবার অনেক আছে মানসিক দক্ষতা পড়ে আমার কাছে প্রিলিতে পড়ে না, এর জন্য মৌলিক সংখ্যা দশমিক ভগ্নাংশ এগুলোকে বেসিক্যালি মানসিক দক্ষতার টপিকস বলা হয়, কারণ এই প্রশ্নগুলো এখান থেকে মানসিক দক্ষতায় আসে। আমি এই দশমিক ভগ্নাংশ আর হচ্ছে মৌলিক সংখ্যা এটা রাহাত জব মেতে নেব, যাতে সবাই কভার করতে পারেন, যে আমাদের পড়েন যেই কোর্সেই পড়েন সবাই জানি পান, কারণ দিন শেষে তো আপনারা সবাই আমার স্টুডেন্ট, যেই কোর্সই পড়েন না কেন। আর সংখ্যার একটা ক্লাস আছে, ওইটাও মানসিক দক্ষতায় আসে, খুবই সহজ ক্লাস। এটার লেকচার শিটটা আমি আপনাদের 44 পিলির গ্রুপে দিয়ে দেবো। যারা আমার কাছে মানসিক দক্ষতায় পড়ছেন তারা তো এগুলোর ক্লাস মানসিক দক্ষতার কাছে পাইছেন, যারা পড়েন নাই তারা যেই ক্লাসের
আমি লেকচার শিটটা দেবো, ওখানে যেই ম্যাথগুলো পারবেন না একটু আমার এই 44 পিলির ব্যাচে পোস্ট করে দেবে, এই ম্যাথটা পারি না। আপনারা যারা মানসিক দক্ষতা অলরেডি পড়ছেন তারা একটু তাদেরকে হেল্প করেন। আর আমি মানসিক দক্ষতায় ব্যাচের যারা ভালো নোট করছে এরকম সংখ্যার উপর 2-1টা নোট প্রয়োজন এই গ্রুপে দিয়ে দেবো, যাতে আপনি কোনো কিছু না বুঝলে ওই নোটটার সাহায্য নিতে পারেন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের এই 3টা টপিকস পড়লে কিন্তু ফুল পাটিগণিত শেষ। আর জ্যামিতিতে আমাদের বাকি আছে ইম্পর্টেন্টের ভিতর বৃত্ত, লেস ইম্পর্টেন্টের ভিতর বাকি আছে গণজ্যামিতি, আর রেখা ও কোণ। কোণের উপর আমি একটা রেকর্ড ক্লাস দেবো, রেখাটা আমি পড়াবো। তার মানে শুধু আপনার টপিকস ধরতে পারেন রেখা। এই হলো আমার টোটাল জ্যামিতি। আর বীজগণিতে আমার বাকি আছে সমীকরণ আর হইলো বিন্যাস সমাবেশ। এই আপনাদের টোটাল বাকি। কথা কি বুঝতে পারছেন? ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বেঞ্চিত্র। তার মানে এই যে আমি 9টা জিনিস লিখলাম, এর ভিতর চ্যাপ্টার কয়টা ভাইয়া? একটা হলো বৃত্তের চ্যাপ্টার, একটা হলো সমীকরণের চ্যাপ্টার, 2টা বিন্যাস সমাবেশ একটা চ্যাপ্টার, 3টা গণজ্যামিতি একটা, 4টা চ্যাপ্টার বাকি। আর 1টা 2টা 3টা 4টা 5টা টপিকস বাকি। আপনাদের টোটাল কিন্তু এই বাকি বিসিএস প্রিলিতে। আর প্রিলি শেষ হওয়ার পর আমরা অন্যান্য জিনিসগুলো পড়বো, অন্যান্য নিয়োগে, যেমন ঐকিক নিয়ম, সময় কাজ। যারা আমার কাছে অলরেডি মানসিক দক্ষতা পড়ছেন তারা তো আগেই শিখে গেছেন, ঐকিক নিয়ম শিখে গেছেন, নৌকা স্রোত শিখছেন, সময় কাজ শিখছেন। এগুলো আপনাদের ব্যাচে হবে 44 পিলির পর। তার মানে কারো অরিড হওয়ার কিছু নাই, সিলেবাস কিন্তু আমাদের অলমোস্ট শেষ। এর মধ্যে আবার গণজ্যামিতি হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিকস, সমীকরণ লেস ইম্পর্টেন্ট টপিকস, রেখা লেস ইম্পর্টেন্ট টপিকস, এইটা ইম্পর্টেন্ট টপিকস, বিন্যাস সমাবেশ, বেঞ্চিত্র ইম্পর্টেন্ট টপিকস, চক্রবৃদ্ধি মুনাফা ইম্পর্টেন্ট টপিকস, বৃত্ত ইম্পর্টেন্ট টপিকস। এই যা পড়াই নাই পিতা পুত্র থেকে বিসিএস পিলিতে কোশ্চেন সাধারণত আসে না, অন্যান্য নিয়োগে আসে। এইগুলো পড়াইলে কিন্তু আমাদের শেষ। সুতরাং কারো চিন্তিত হওয়ার ইনশাল্লাহ কিছু নাই, কারণ আপনারা আমার এখন হচ্ছে যতগুলো ব্যাচ পড়ে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ফোকাস আপনাদের দিকে আমার বেশি, কারণ রিটেন পরীক্ষা অনেক পরে, পিলি শেষ হওয়ারও প্রায় 1.5 মাসের বেশি সময় পাওয়া যাবে। এই কারণে আপনাদের প্রতি আমার কিন্তু ফোকাস একটু হলেও অন্যান্য ব্যাচের তুলনায় বেশি। আর আরও কিছু প্ল্যান আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এগুলো করার ইচ্ছা আছে। আর সবাই একটু ভালো মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ যা পড়াইছি এখান থেকেই 12-র উপরে কোশ্চেন হয়ে গেছে পড়ানো। আর সবার জন্য আজকে অনেকেই লাইভে নাই, আমি একটা আলাদা 15 মিনিটের লাইভ সেশন নেব, ওদিন আমি একটু বলে দেবো এখন বেশি ফোকাস করে কি পড়বেন। অনেক কিছুই তো পড়ছেন, আজকে মানে 52 নম্বর না 53 নম্বর ক্লাস নিচ্ছি। 53টা অলরেডি ম্যাথের আমি লাইভ ক্লাস দিছি। তাহলে এত ক্লাস তো করছি, কিন্তু এত কিছু কি এখন শেষ সময় পড়া যাবে? পরীক্ষা তো আর খুব সম্ভবত আজকে কত 11 তারিখ, তার মানে আপনার পরীক্ষার বেশি দিন বাকি নাই। এই মাসে আছে 19 দিন, 46-45 দিন পর পরীক্ষা। আমি খুব দ্রুতই একটা লাইভ সেশন নেব, ওখানে আমি স্পেসিফিকভাবে কিছু গাইডলাইন দেবো যে কোন কোন জিনিসগুলো এখন হিট টপিকস খুব ভালো মতো পড়তে হবে। যারা খুব ভালো পারেন তারা সব পড়বেন, যারা একটু কম পারেন তারা তো আসলে সব পড়তে পারবেন না, কারণ সব পড়িয়ে তো মনে রাখতে পারবেন না। সব কিছু একটু বলে দেবো। আচ্ছা, টাইপ 8 প্রথমে কিছু জিনিস লিখে দেই, তারপর বিষয়টা বোঝাচ্ছি। আচ্ছা ভাই, আমি একটু টাইপেরটা 8টা সবাই শীটটা ধরেন, আমি শীট ধরে ধরে সবাই বুঝাচ্ছি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। একে কি বলছে দেখেন, দুইটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু, 3টা জিনিস দেওয়া আছে। দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে 12, লসাগু দেওয়া আছে 2448, বিয়োগফল দেওয়া আছে 60। এবার বলছে সংখ্যা দুইটি কত। আচ্ছা, আপনারা আমি বলছি কি, যখনই এই ধরনের টাইপ 8 এর কোশ্চেন দিবে আপনি প্রথমে স্টেপ 1 এর সাহায্যে ম্যাথটা করবেন। স্টেপ 1 কি?
প্রত্যেকটা অপশনের আমি বিয়োগফল চেক করব। প্রত্যেকটা অপশনের বিয়োগফল চেক করেন। 1 নম্বর অপশন কি 160 260, 2 নম্বর অপশন কি 160 144, 3 নম্বর অপশন মনে করেন 144 260 না 3 সব পুরোটাই বের করে দিই 160 244, অপশন ডি হচ্ছে 144 260। আচ্ছা এই জায়গায় দেখেন আপনারা অনেকগুলো ডাটা দিছে, গসাগু দিছে, লসাগু দিছে, বিয়োগফল দিছে। আমরা স্টেপ 1-এ কি বলছি প্রত্যেকটার বিয়োগফল বের করব। এই দুইটা সংখ্যার বিয়োগফল কত 100, একটা হলো 260 একটা হলো 160, তাহলে কত 100, এটার বিয়োগফল কত 40, এটার বিয়োগফল কত 140, এটার বিয়োগফল কত 60। অপশনে যে বিয়োগফলটা দেওয়া আছে এটা কত 60, বিয়োগফল শুধু একটা অপশনে 60, তাহলে आंसर কোনটা ডি। আপনার যদি কপাল সর্বাধিক সংখ্যক ভালো হয় তাহলে সর্বাধিক ভালো হলে আপনাকে পরীক্ষা অনুযায়ী কোশ্চেন দিবে যে শুধু বিয়োগফল চেক করে আপনি आंसरটা পারবেন। স্টেপ 1 কি শুধুমাত্র আমি বিয়োগফল চেক করব, চারটা অপশনের বিয়োগফল চেক করে যদি দেখি একটা অপশনই পাইছি শুধু ডি, তাহলে আমার आंसर কোনটা ডি। কারণ শুধু অপশন ডিতেই কি আপনি বিয়োগফল 60 পাইছেন না? আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি কথা বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা आंसर করতে পারলাম। কিন্তু ভেজাল যেখানে অঙ্ক নম্বর 2, অঙ্ক নম্বর 2 নম্বরটা একটু দেখেন, 2 নম্বরটা একটু দেখেন। 2 নম্বর বলা হয়েছে কি দুটি সংখ্যার লসাগু 24 গসাগু 4, লসাগু 24 গসাগু 4 আর বিয়োগফল হচ্ছে 4, বিয়োগফল হচ্ছে 4। এবার বলছে সংখ্যা দুটি কত 10 6 12 8 14 10 আর হচ্ছে 16 12। দেখেন এটার বিয়োগফল 4, এটার বিয়োগফল 4, এটার বিয়োগফল 4, এটার বিয়োগফল 4, সবগুলোর বিয়োগফল 4 বা একাধিক অপশনের বিয়োগফল 4, তাহলে কি স্টেপ 1 দিয়ে হবে? আপনি যখন বিয়োগফল চেক করবেন চারটা অপশনের বিয়োগফল চেক করবেন। যদি একটা অপশনের বিয়োগফল আপনি 4 পান, আমার কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনেন, যদি একটা অপশনের বিয়োগফল 4 পান তাহলে आंसर 4। যদি দুইটা অপশনের বিয়োগফল 4 পাইতেন তাহলে তো বেজার লেগে যেত। তখন আপনাকে অতিরিক্ত আরেকটা জিনিস করতে হবে। অতিরিক্ত জিনিসটা কি সংখ্যা দুটার গুণফল বের করেন। 10 আর 6 এটার গুণফল কত 60, 12 আর 8 এটার গুণফল কত 96। মানে যেই কয়টার বিয়োগফল আমরা 4 পাবো সেই কয়টা অপশন, এই যে তো সবগুলোর বিয়োগফলই 4 পাইছি, এজন্য এই যে সবগুলোরই গুণফল বের করতে হবে। আর যদি একাধিক অপশনের বিয়োগফল 4 পেতাম তাহলে সেই কয়টা অপশনের বিয়োগফল আমরা গুণফল বের করতাম। আমি কি কথা বুঝছেন? মনে করেন এটা আরেকটু ভাই ক্লিয়ার করে দেই, সুন্দর করে বুঝাই। এটা মনে করেন 12 আর 10, এটা মনে করেন 16 আর 14, তাহলে এটার বিয়োগফল কত 2, এটার বিয়োগফল 2, তার মানে সি আর ডি তো হবে না, কারণ বিয়োগফল তো 4 হওয়ার কথা, এই দুটোর তো 4 হয় নাই, তার মানে এই দুটো বাদ। এখন এই দুটোর গুণফল কত 10 আর 6 গুণ করলে 60, 12 আর 8 গুণ করলে 96, তাহলে সংখ্যা দুইটার গুণফল সমান সমান কি গসাগু ইনটু লসাগু। তাহলে 24 আর 4 এর গুণফল কত 96। এখন দেখেন এই দুটো অপশনের মধ্যে 96 পেয়েছেন কোনটা বি, তার মানে आंसर কোনটা বি। তাহলে আমরা প্রথমে কি করব বিয়োগফল বের করব, কইরা যদি একটা অপশন পাই আলহামদুলিল্লাহ आंसर হয়ে গেছে। একাধিক অপশন যদি পাই তাহলে যেই কটার বিয়োগফল 4 পাইছি এখন প্রত্যেকটার গুণফল বের করব। সংখ্যা দুইটার গুণফল সমান আমরা কি শিখছি গসাগু ইনটু লসাগু শিখছি না টাইপ 1 এ। সংখ্যা দুটির গুণফল সমান কি গসাগু ইনটু লসাগু। তাহলে 24 আর 4 গুণ করলে আসে কত 96। এখন অপশন বি তে দেখেন এটার মানে কত 96। সবাই কি কথা বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন ও ডান। ও ডান মানে হচ্ছে অপশন চেক ডান। এই ধরনের কোশ্চেন আছে রিটেন টাইপ কোশ্চেন, যদি কখনো প্রিলিতে দেয় তখন এইভাবেই করতে হবে। এগুলো সাধারণত আসার কথা না, তারপর আমরা শিখলাম যদি আসে তাহলে জানি পারি। ত্রিকোণমিতি করানো হবে। এই পরিমিতি, আরে আল্লাহ কি পড়াইলাম, ত্রিভুজ আর চতুর্ভুজের যে ম্যাথ করাইছি এগুলো কি পরিমিতি না? এটাই কি সবাই জানেন না? এই যে জ্যামিতির যে ম্যাথ এগুলার সবগুলোর একসাথে পরিমিতি বলা হয়। আমরা একসাথে সব না করে যখন ত্রিভুজ আর চতুর্ভুজ করছি তখন ত্রিভুজ আর চতুর্ভুজের ম্যাথ করছি, আর যখন বৃত্ত আর গণজ্যামিতি করব তখন বৃত্ত আর গণজ্যামিতির ম্যাথ করব। এই সবগুলোর যোগফলের নামই হচ্ছে পরিমিতি। তার মানে আপনারা তো আমি পরিমিতি অলরেডি অর্ধেক পড়াই দিছি। কথা কি সবাই বুঝছেন? এই জিনিসটা আমি প্রায় ফেস করি যে ভাইয়া পরিমিতি কি পড়ানো হবে না, অলরেডি তো ত্রিভুজ চতুর্ভুজ পড়াই দিছি রে ভাইয়া ম্যাথ।
আচ্ছা এইবার আসেন আজকের দিনের লাস্ট ম্যাথ, অঙ্ক নম্বর 3। অঙ্ক নাম্বার 3। আচ্ছা 3-এ কি বলছে দেখেন, দুইটা সংখ্যার লসাগু 240, গসাগু হচ্ছে 20। আচ্ছা এদের একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত? একটা সংখ্যা যদি 70-এর চেয়ে বড় হয় তাহলে অপর সংখ্যাটি কত? আচ্ছা ভাই একটু বিষয়টা বোঝেন, সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 20, তাহলে সংখ্যা দুইটার যদি গসাগু 20 হয়, এই 4টা অপশনের ভিতর দেখেন তো 20 দ্বারা ভাগ করলে কোনটা মিলে? এইটা মিলে না, এইটাও মিলে না, এইটাও মিলে না, এইটা শুধুমাত্র মিলে। তার মানে গসাগুর সময় কি, যেইটা গসাগু হবে ওই যেই দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যার কমন উৎপাদকটা কি গসাগু না? বিষয়টা বুঝেন। এই জায়গায় কিন্তু আপনারা কোন সংখ্যা এক্সাক্ট উল্লেখ করে দেন, বলছে এদের একটা সংখ্যা যদি 70-এর চেয়ে বড় হয় তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে আপনি বিষয়টা এভাবেও চিন্তা করতে পারেন, এই জায়গায় দুইটা সংখ্যার গুণফল কি, গসাগু ইন্টু লসাগু। তাহলে 200, যেমন এই যে আমি 60 বাইর করলাম, অ্যান্সার তো 60। এখন কেন 60 হলো এটা আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই। এই দুইটার গুণফল কত হয়? 4800 আসে না? তাহলে একটা সংখ্যা যদি 60 হয় তাহলে আরেকটা সংখ্যা হইতে হবে কত? 80। তাহলে এই 60 আর 80-র যদি গসাগু বাইর করতে যান তাহলে গসাগু কত? 20 না? তার মানে আপনারা এই জায়গায় কিন্তু এক্সাক্ট সংখ্যা উল্লেখ করে দেয়, বলছে একটা সংখ্যা 70-এর চেয়ে বড় হলে, 70-এর চেয়ে বড় তো 71 হইতে পারে, 72 হইতে পারে, 73 হইতে পারে, আপনি তো জানেন না কত। তাহলে অপর সংখ্যাটি কত? এর জন্য আপনি যেহেতু গসাগু বলছেন, তার মানে এই জায়গায় যেহেতু অ্যান্সার 60, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে কত? 80। এই দুইটা সংখ্যার গসাগু কত? যদি 20 কমন নেন 3 আর 4, কারণ গসাগু মানে কি, দুইটারই কমন উপাদান। এর জন্য আপনি যেই কাজটা করবেন, এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় এক্সাক্ট কোনো সংখ্যা উল্লেখ করে দেন, এই 4টা অপশন চেক করে দেখবেন কার জন্য এই 20 দ্বারা ভাগ করলে মিলা যায়, সেটাই কি অ্যান্সার। কারণ আপনার এই 20 দ্বারা কি 60ও বিভাজ্য হইতে হবে, 80ও বিভাজ্য হইতে হবে। গসাগুর ক্ষেত্রে আমরা তাই শিখছি না, এই দুইটার কমন উপাদান। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে এই ধরনের কোশ্চেন আসলে একটু মাথা খাটায় অপশন চেক করে করতে হবে। আর যখনই অপশন চেক করে করবেন, এই ম্যাথ কখনো প্রথমে করবেন না, এটা গোল্লা দিয়ে যাবেন। সবকিছু করবেন, করার পর হাতে যদি সময় থাকে তাহলে অপশন চেক করবেন। কারণ অপশন চেক মানে হচ্ছে প্যাস, সাইড অপশন চেক করতে হবে, এত ক্যালকুলেশন করতে হবে, কোনোখানে যদি একটা ভুল করেন ক্যালকুলেশন, তাহলে তো আবার অঙ্কটা নতুন করে করতে হবে। এর জন্য অপশন চেকের সাহায্যে যেই ম্যাথ পারবেন, যদি দেখেও বোঝেন এটা অপশন চেক দিয়ে করতে হবে, কোনোদিন এটা প্রথমে করা যাবে না। এগুলো আমি বলবো, আমি যে একটা ক্লাস নেব, পুরো স্ট্র্যাটেজিটা আমাদের কেমন হবে আগামী দিনের ম্যাথে, খুব দ্রুতই আমি ক্লাসটা নেব। সবাই যদি পুরো গসাগু বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে। আর যাদের বিন্যাস সমাবেশ একটু আগে আগে শিখার ইচ্ছা আছে, আমি বিন্যাস সমাবেশটা অনেক পরে শিখাবো। আমার রাহাত জবনাতে বিন্যাস সমাবেশের উপর মানে খুব সুন্দর 4টা ক্লাস নিয়ে আছে। এই 4টা ক্লাস আমি দেখি একসাথে করে এই গ্রুপে আমি একবার পোস্ট করে দেবো। যাদের আগ্রহ আছে তারা একটু আগে শিখে রাখতে পারেন, অথবা যারা একটু কম পারেন তারাও রেকর্ড ক্লাসটা একটু দেখে রাখতে পারেন। তাহলে লাভটা হবে, যখন আমি লাইভ পড়াবো তখন পড়াটা আরও ইজি ধরতে পারবেন। বিন্যাস সমাবেশ ইনশাল্লাহ আমি পুরোটাই পড়াবো, ওইটা রেকর্ড ক্লাস হবে না, ওটা ফুল লাইভ ক্লাস ইনশাল্লাহ হবে, যদি আল্লাহ আমারে সুস্থ রাখে, বিপদমুক্ত রাখে আল্লাহর রহমতে। তারপর আমি ক্লাসটা রেকর্ড দিয়ে রাখবো, যদি কারো মন চায় একটু আগে দেখে রাখতে পারে। আর এরপর এখন যা ক্লাস বাকি আছে খুবই মজার ক্লাস, সহজ ক্লাস, আশা করি ভালোই লাগবে। সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার মারে সুস্থ রাখে, আর আমার জানি আল্লাহর মধ্যে সুস্থ রাখে। আল্লাহর মধ্যে আমি যদি সুস্থ থাকি আর আমার মারে যদি আল্লাহ সুস্থ রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ম্যাথ ক্লাস দুর্দান্তই হবে, কথা বুঝছেন। যদি আমি ক্লাস ইনশাল্লাহ নিতে পারি তাহলে ক্লাস কখনো ইনশাল্লাহ খারাপ হবে না, যেই পরিস্থিতি ক্লাস নেই না কেন, যাতে ক্লাসগুলো ইনশাল্লাহ নিতে পারি। যে কটা অল্প কটা ক্লাস বাকি আছে এগুলো জানি আল্লাহর মতো ঠিক মতো নিতে পারি। আর আমার ভাইয়ের চেষ্টার কখনোই কোনোদিন ত্রুটি ছিল না, ইনশাল্লাহ চেষ্টার ত্রুটি থাকবেও না। আপনাদের কোনো কারণে আমি একটা ক্লাস নিতে না পারলে আমার নিজেরই হচ্ছে অনেক বেশি চিন্তা হয় যে ক্লাসটা যদি নিতে পারলাম না তাহলে সিলেবাস কি ঠিক মতো শেষ করতে পারবো, এই জিনিসটা আমার ভিতর কাজ করে। কারণ আপনাদের কাছ থেকে আমি যে টাকাটা নিয়েছি এটা আমি হালালভাবেই নেয়ার ইচ্ছা, কথা কি বুঝছেন। তারপর তো আমি মানুষ কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, একদম তো 100% কখনোই মানুষ পরিপূর্ণ হয় না। এই কারণে তারপর আমার চেষ্টা তো দেখছেন আপনাদের, আমি ক্লাস কি খুব বেশি কখনো অফ টপ দেই
মানে এই যে আপনাদের তো অনেকদিন পড়ালাম, আজকে নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 5 মাস। এই 5 মাসে দেখছেন আমি ক্লাস কি খুব বেশি বাদ দিছি, অথবা 10টার ক্লাস অন্য টাইমে নিছি। চাইলে তো আমি আগামী 2 সপ্তাহ ক্লাস বন্ধ রাখতে পারতাম, রাইখা না হয় বলতাম যে আমার সমস্যা, আপনারা একটু কনসিডার করেন। আমি চেষ্টা করি যতই বিপদে থাকি আপনাদের ক্লাসটা যাতে নিতে পারি। তারপরও সবাই আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।